হর হর মহাদেব। ও ফাইনালি গিয়ে সেই দিনে আমি এসে পৌঁছেছি। হর হর মহাদেব বলে বলে বলে। ফাইনালি সেই দিন দেখতে পাচ্ছি আমি অমরনাথ বাবার সেই গুহা। জয় বাবা বরফানি, জয় বাবা অমরনাথ। ভগবান শিব দেবী পার্বতীকে নিয়ে অমর কথা শোনানোর জন্য যে পথে পাড়ি দিয়ে পৌঁছেছিলেন অমরনাথের পবিত্র গুহায়, আর এই অমর কথা যাতে কেউ জানতে না পারে তাই তার কাছে থাকা সমস্ত জিনিসগুলোকে এক একটা জায়গায় রেখে যান, আর সেই জায়গাগুলো পবিত্র হয়ে যায় সেই নামে। যেমন চন্দনবাড়িতে রেখে যান ওনার মাথার জটায় থাকা চাঁদকে, শেষনাগে রেখে যান ওনার গলায় থাকা সাপকে। ভগবান শিব যখন অমর কথা শোনাতে পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন আর তার গলায় থাকা সাপটাকে এই যে লেকটা এখানেই ছেড়ে গেছিলেন। এরপর গণেশ টপে রেখে যান তার পুত্র শ্রী গণেশকে, আর পঞ্চতরীতে রেখে যান এই জগতের সমস্ত ভগবানকে, ও তারপরে পৌঁছান অমরনাথের পবিত্র গুহাতে। আর সেই পবিত্র কথা শুনতে শুনতে দেবী পার্বতী ঘুমিয়ে পড়েন, শুনে ফেলে দুটো পায়রা, আর তারপরে তারা অমর হয়ে যায়। তাহলে আমরা কি এই অমরনাথ যাই অমর হওয়ার জন্য? না না, একদমই না। কলিযুগের পাপ পুণ্য নিয়ে আমরা পৌঁছাই সেই অমরত্বের কাহিনীর জায়গার দর্শন করার জন্য। শুটপ আর গণেশ টপ এই দুটোই হচ্ছে কষ্টকর রাস্তা। আর কোনো কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে না, আর কোনো কষ্ট কিন্তু হচ্ছে না, একদম আরামসে যাচ্ছি বিন্দাস। এটাই মনে করা হয় যারা যারা এই জায়গা পর্যন্ত পৌঁছায় তারা অনেক ভাগ্যবান। মহাদেব তাদের দর্শন দেবে বলেই এই জায়গায় তাদের ডেকে নিয়ে আসেন। তবে এই জায়গায় পৌঁছাবো কি করে, খরচ কত, কি কি বাধা অতিক্রম করতে হয়, সব কিছু নিয়ে থাকছে আজকে আমার ট্যুর গাইড, ও ভিডিওর শেষে থাকছে সম্পূর্ণ ভ্রমণের খরচ। তাহলে অমর কথার এই পবিত্র ট্যুর গাইড শুরু করা যাক। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, নতুন ট্যুর গাইডে, অমরনাথ যাত্রার এই ট্যুর গাইডে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকে তোমাদেরকে বুঝিয়ে বলে দেব যে এই যে আমরা অমরনাথ যাত্রা করব, কিভাবে আমরা কম খরচে সহজ উপায়ে এই অমরনাথ যাত্রা করতে পারবো। অমরনাথ যাত্রা করার আগে যে কোশ্চেনগুলো আমাদের প্রথম মনের মধ্যে আসে, আচ্ছা এই যাত্রাটা কি কেদারনাথের থেকে সোজা? এই যাত্রাটা কতটা কঠিন? এই যাত্রাটা কি আমরা পারবো? কত বয়স পর্যন্ত মানুষ হলে যাত্রা করতে পারবে? হ্যাঁ, আমি যদি এবার বুঝিয়ে বলে দিই, কেদারনাথের থেকে 3 গুণ কঠিন। আমার যাত্রাও কিন্তু সেরকমই ছিল, কোনো কিছুই ঠিক ছিল না, হঠাৎ করেই সব কিছু ঠিক হয়ে যায়। বাবা কি করে ডাকবে সেটা তোমরা নিজেরাও জানো না। তাই তোমাদেরকে আজকে আমি এই অমরনাথ যাত্রার ট্যুর গাইডে বলবো যে এই অমরনাথ যাত্রা তোমরা ঠিক কিভাবে করবে। এই অমরনাথ যাত্রা করার জন্য আমাদের যেটা করণীয়, প্রতি বছর ঠিক এপ্রিল মাসের ওই 15 তারিখ, 13 তারিখ, 12 তারিখ এরকম নাগাদ, তার আগেই নোটিশ দিয়ে দেয় মার্চ মাস থেকে, যে এরকম সময় থেকে এপ্রিল মাসে ফর্ম ফিল আপ, অনলাইনে যে স্লটটা নেওয়া, অনলাইনে যেই ডেটটা নেওয়া সেটা করতে পারবে। এইবার এইটার নোটিশটাও আগে থেকে দিয়ে দেয় যে কবে থেকে এটা শুরু হবে। এই বছর যেমন 15 তারিখ থেকে এই স্লট নেওয়ার ব্যাপারটা অনলাইনে শুরু হয়েছিল, আর ব্যাংকেও শুরু হয়েছিল। এই স্লটটা নেওয়ার আগে আমরা কি কেদারনাথের মতন যে কেউ যে কোনোভাবে স্লট নিয়ে চলে যেতে পারবো? না, আমাদেরকে করতে হবে মেডিকেল। অমরনাথ যাত্রা কেন আমি বললাম 3 গুণ কঠিন, ওই জন্যই মেডিকেলটা করেই অমরনাথ যাত্রায় অ্যালাউ করে। যে মেডিকেলে ফেল করবে সে কিন্তু যেতে পারবে না। এবার মেডিকেলের কথায় আসি, মেন টপিকে আসি যে তোমরা কীভাবে কী করবে। প্রথমেই তোমাদেরকে করে নিতে হবে মেডিকেল। মেডিকেল করার জন্য অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে যে তোমার বাড়ির কাছের হসপিটাল নিয়ার বাই কোনটা, সেই হসপিটালের লিস্ট ওখানে দিয়ে দেবে। সেই হসপিটালে গিয়েই তোমরা সমস্ত কিছু করে নিতে পারবে। কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু ফ্রি অফ কস্টেই তোমাদের এই মেডিকেল টেস্ট হবে, যেখানে থাকবে এক্সরে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, চোখের টেস্ট, মানে সমস্ত কিছু টেস্ট কিন্তু ওখানে হবে, ইসিজি। তো এইগুলো হবার পরে তোমাকে ওখানকার যে ডাক্তার থাকবে, ওখানে যে ওই হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট স্যার থাকবে, সেই স্যার তোমাকে একটা কাগজ দিয়ে দিল অফিসিয়ালি যে হ্যাঁ ইউ আর ফিট অর ইউ আর আনফিট। এই কাগজটা নিয়ে অনলাইনে তোমরা স্লট বুক করবে, অথবা যারা অনলাইনে পারবে না তাদের কাছে কী উপায় আছে, বিভিন্ন জেলায় ঠিক যেমনভাবে হসপিটালের লিস্ট দেওয়া থাকে ঠিক তেমনভাবে ব্যাংকের লিস্ট দেওয়া থাকে। ব্যাংকে অমরনাথ যাত্রার এই স্লট তোমরা গিয়ে ডেট বুক করতে পারবে। ডেট তোমরা তোমাদের ইচ্ছে মতনই বুক করতে পারবে না। যদি তোমরা প্রথমের দিকে যাও, তোমরা তোমাদের ইচ্ছে মতন হয়তো প্রথম দিকে স্লট নিতে পারবে। অমরনাথ যাত্রার ক্ষেত্রে আমাদের প্রথম ইনিশিয়াল স্টেজে যেটা করতে হয় সেটা হচ্ছে মেডিকেল রিপোর্ট বার করা।
আর এই মেডিকেল রিপোর্ট বার করার জন্য যেখানে তোমার বাড়ি থাকবে ঠিক তার নিয়ারেস্ট যে হসপিটাল থাকবে, অমরনাথ যাত্রার যে হসপিটালের একটা লিস্ট বেরোয়, সেই লিস্টের মধ্যে তোমাদেরকে চেক করে নিতে হবে যে আমাদের নিয়ারেস্ট মানে তোমার বাড়ির কাছের হাসপাতাল সেটা কোনটা। তো আমি এসছি, আমার বাড়ির যে হসপিটাল সেটা হচ্ছে জিরাট হসপিটাল আছে, কিন্তু সেটা কিন্তু কোনো রকম লিস্টে নেই। তাই আমার যে জেলার, হুগলি জেলার আমার বাড়ির কাছের হসপিটাল হচ্ছে চুঁচুড়া, আর আমি এখানে এসছি। এখানে আসার পরে প্রথমে নিতে হবে 2 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, যেটা দিয়ে আমরা বিভিন্ন রকমের টেস্টগুলো করব। আর এই টেস্টগুলো করার আগে আমাদেরকে এখানে একজন থাকবেন, যার কাছ থেকে সমস্ত কিছু লিখে নিতে হবে যে আমরা অমরনাথ যাত্রা যাব, কী কী টেস্ট করাতে হবে। তারপরে একটা একটা করে আমাদের এই টেস্টগুলো করাতে হবে, ব্যাস। আর যেটা লাস্ট আমাদের দিতে হয়েছে সেটা হচ্ছে ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট। এই দুটো করে আমরা এখন আপাতত ওয়েট করে আছি। এরপরে সার্টিফিকেটটা আমরা নেব, নিয়ে সোজা আজকে আর হবে না, কালকে ব্যাংকে গিয়ে, কারণ অনলাইন রেজিস্ট্রেশনও হয় আর ব্যাংকের মাধ্যমেও হচ্ছে এই স্লটটা বুক করা যায়, যেটা হচ্ছে পিএনবি ব্যাংক। তো আমরা ওখানে গিয়ে স্লট বুক করব, কোন স্লটে কোন ডেটে আমরা অমরনাথ যাত্রার জন্য ডেট পাচ্ছি। তো আপাতত ইনিশিয়াল স্টেজ হচ্ছে এটাই, হসপিটালে এসে এইগুলোকে করা, আর এইগুলো করার পরে যখন ডেট পাবো তারপরে ট্রেনের টিকিটটা বুক করব। চলো ওগুলো নিয়ে পরে কথা বলছি। সবার প্রথমে যে দুটো ফর্ম তোমাদের ডাউনলোড করতে হবে, প্রথমে ডাউনলোড করতে হবে অমরনাথ যাত্রা মেডিকেল ফর্ম। এই ফর্মটি 2024 সালের 2025 সালের এলে আমি কমেন্ট বক্সে পিন করে দেব। এই ফর্মটি ডাউনলোড করে সেটাকে একটা প্রিন্ট আউট করে তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের কাছের হসপিটালে। ও এখানে যে টেস্টগুলোর নাম লেখা আছে সম্পূর্ণ টেস্ট তোমরা করবে। এরপরে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট স্যার তোমাদেরকে একটা ক্লিন সার্টিফিকেট দেবে এখানে সই করে। এরপরে তোমাদের আরও একটি ফর্ম ডাউনলোড করতে হবে, অমরনাথ যাত্রা ব্যাংক ফর্ম। ও এই ফর্মটি নিয়ে তোমাদেরকে যেতে হবে ব্যাংকে, সাথে তোমাদের নিয়ে যেতে হবে মেডিকেল থেকে পাওয়া মানে হসপিটাল থেকে পাওয়া ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে। ও এখানের ফর্মের তোমরা সমস্ত কিছুই ফিল আপ করে রাখবে, শুধুমাত্র দেবে না তোমাদের যাত্রা ডেট। এই যাত্রার ডেট একমাত্র দেবেন ব্যাংকে যিনি বসে তোমাদেরকে স্লট প্রোভাইড করবেন। মানে হতে পারে তোমরা প্রথম দিনে স্লট পেলে না, সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় দিনে দর্শন করতে পারো। তো এইভাবেই কিন্তু অমরনাথ যাত্রার স্লট নেওয়া হয়। আর আগে থেকেই কিন্তু ভেবে রাখতে হবে কারা বালটাল হয়ে যাবে আর কারা চন্দনবাড়ি হয়ে যাবে। চন্দনবাড়ি খুবই সোজা, যেখানে 3 দিন সময় লাগে। বালটাল দিয়ে একদিনে দর্শন করে সেদিনই আবার নিচে নেমে যাওয়া যায়। এই দুটো কাজ হলো। তবে কোন ব্যাংক থেকে আমরা এই ফর্ম ফিল আপ করবো বা এই স্লট নেব, তার জন্য তোমাদের অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট আছে ব্যাংকের লিস্ট বা অমরনাথ যাত্রা ব্যাংক লিস্ট 2025 বলে লিখলেই তোমরা একটা পিডিএফ খুলে যাবে। সেই পিডিএফে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ও তোমরা স্টেট ওয়াইজ দেখে নিতে পারবে যে তোমার জেলাতে কোন কোন ব্যাংক অ্যাভেলেবেল আছে, যে ব্যাংকে গেলে এই অমরনাথ যাত্রার স্লট বুক করা যায়। যেমন আমার হুগলি ডিস্ট্রিক্টে একটাই ব্যাংক আছে, যেটি হলো চন্দননগরের পিএনবি ব্যাংক। এছাড়া ইয়েস ব্যাংক, এসবিআই ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক, পিএনবি ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো থেকেও গিয়ে তোমরা স্লট বুক করতে পারবে, যে ব্যাংকের নামগুলো এই লিস্টে থাকবে। যেমন কলকাতারও 4-5টা ব্যাংক এই লিস্টে থাকে। তোমরা একবার এই পিডিএফটা ডাউনলোড করে চেক করে নিও। যারা যারা মেডিকেল টেস্ট করিয়ে নিচ্ছ তারা ব্যাংকের আশায় না বসে তারা অনলাইনেও যাত্রা রেজিস্ট্রেশন করে নিতে পারো। অনলাইনে অমরনাথ যাত্রা অনলাইন রেজিস্ট্রেশন সার্চ করলেই যে প্রথম লিঙ্কটি ওপেন হবে সেখানে স্টেপ ফলো করলেই তোমরা এই রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আচ্ছা, এই রেজিস্ট্রেশন করার আগে তোমাদের যেটা করতে হবে, মেডিকেল থেকে দেওয়া যে সার্টিফিকেটটি যে সুপারিনটেন্ডেন্ট স্যার তোমাদেরকে সই করে দিয়েছিল ওটির একটি স্ক্যান কপি তোমাদেরকে পিডিএফ আকারে রাখতে হবে। ও এখানে ফর্ম ফিল আপ করার সময় পেহেলগাঁও নাকি বালটাল ও যাত্রা ডেট ও তারপরে তোমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে সমস্ত কিছু ফিল আপ করে চলে আসতে হবে একদম মেডিকেল ডিটেলসে। এখানে তোমার স্টেট, লোকেশান, হসপিটাল ও তোমার একটি ছবি আর মেডিকেল যে সার্টিফিকেটের পিডিএফ ফর্ম সেটাকে এখানে আপলোড করে দিতে হবে। এরপরে তোমরা দেখে নিতে পারবে যে সেই ডেটের স্লট অ্যাভেলেবেল আছে কিনা, সেই অনুযায়ী তোমরা রেজিস্ট্রেশন অনলাইনেই করে নিতে পারবে। খুবই সোজা প্রক্রিয়া।
স্লট নেওয়া হলো, সব কিছু হলো। এইবার গিয়ে কিন্তু টিকিট কাটবে। ট্রেনের টিকিট আগে কাটবে না, কারণ তোমার কাছে প্রায় 2 মাস টাইম থাকবে যেদিন থেকে তোমরা স্লটটা নিচ্ছ। তাই তোমাদের কোনো চিন্তা হওয়ার কারণ নেই, বা দেড় মাস পরেও তোমরা এই যে স্লটটা পাচ্ছ, তোমরা এই সময়ে ট্রেনের টিকিটটা করে নিতে পারবে। কোথাকার? জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন পর্যন্ত। আমাদের কলকাতা থেকে যদি বলি, টোটাল 3টে ট্রেন ছাড়ে জম্বু তাওয়াই পর্যন্ত। হিমগিরি ছাড়ে হাওড়া থেকে, জম্বু তাওয়াই কলকাতা থেকে, আর পরে রইল হামসফর, সেটা ছাড়ে শিয়ালদা থেকে, যেটা সপ্তাহে 1 দিন ছাড়ে, আর হিমগিরিটাও সপ্তাহে 2 দিন 3 দিন ছাড়ে। তো তোমরা তোমাদের ডেট অনুযায়ী বুক করে নেবে। যেটা প্রতিদিন চলে সেটা হচ্ছে জম্বু তাওয়াই এক্সপ্রেস। এবার আমরা জম্বুতে পৌঁছালাম। এবার চলো দেখে নিই, এবার চলো তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই যে আমরা কোন দিন টিকিট কাটছি কলকাতা থেকে, আর কোন দিন আবার বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে হবে। তাহলে তোমাদের একটা সংশয় দূর হয়ে যাবে যে তোমাদের কতদিনের এই জার্নিটা থাকছে। এবছর জুলাই মাসের 3 তারিখে অমরনাথ যাত্রার পবিত্র গুহার দর্শন শুরু হচ্ছে। মানে হলো যারা যারা প্রথম দিনের দর্শন করতে চাও, বালটাল হয়ে একদিনেই দর্শন করে একদিনেই নিচে নামতে পারো। তবে যারা পেহেলগাঁও হয়ে যাবে তারা 3 তারিখে যাত্রা শুরু করলে 5 তারিখে গিয়ে দর্শন করবে। তাই বালটাল হয়ে যাও অথবা পেহেলগাঁও হয়ে যাও, তোমাদেরকে ভগবতীনগর বেস ক্যাম্পে পৌঁছাতে হবে 1 জুলাই। তাই ট্রেনের টিকিট করতে হবে 29 জুন। যাত্রা ডেট তোমরা যেদিনকার পাবে সেদিনই তোমরা হয় চন্দনবাড়ি আর না হয় বালটাল হয়ে এই যাত্রা শুরু করতে পারবে। তার মানে আমি ট্রেনের টিকিট কাটছি যেদিন আমি যাত্রা ডেট পাচ্ছি তার ঠিক 5 দিন আগের। আশা করি বোঝাতে পারলাম। বাড়ি থেকে বেরোনোর সময় যেগুলো অবশ্যই ব্যাগে করে নিয়ে যাবে সেগুলো হলো পারমিশন পেপার, প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, গ্লুকন-ডি, ওআরএস, খেজুর, ডার্ক চকলেট, হাত ও পায়ের মোজা, ভালো ট্রেকিং শ্যুজ, টুপি, সোয়েটার, মোটা জ্যাকেট, রেনকোট, কর্পূর। খাবার দাবার তেমন না আনলেও হবে, কারণ তোমরা ভান্ডারাতেই পেয়ে যাবে। আর আমি এরকম একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, কারণ আমি এর থেকে কোনো বড় লাগেজ আনিনি, কারণ আমি যেহেতু একা ছিলাম। তাই লাগেজ রাখার যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই একটা ব্যাগেই সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে ভগবতীনগর বেস ক্যাম্পে তোমাদের লাগেজ রেখে যেতে পারো। ও 3 দিনের ট্রেকের জন্য অবশ্যই একটা ছোট ব্যাগ নিয়ে আসবে। আর না হলে তোমাদের ব্যাগ পিট্টুকেও দিয়ে দিতে পারো। দ্বিতীয় ও তৃতীয় দিনে আমার ব্যাগ পিট্টুকেই দিয়ে দিয়েছিলাম। জম্মু পৌঁছেই জম্মু স্টেশনের বাইরেই বেরিয়ে পড়তে হবে। জম্মু স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা করে নেবে, এই আমার গলায় ঝোলানো আছে RFID কার্ড, যেটা তোমাদের ব্যাংক থেকে কাগজ দেবে, অথবা যেটা তোমাদের ফিটনেস সার্টিফিকেট আর স্লটের যে কাগজটা দেবে সেটা নিয়ে তোমরা বাইরে বেরিয়ে এই RFID কার্ডটা অবশ্যই বানিয়ে নেবে স্টেশনের বাইরে থেকে। মোবাইলের সিম নিতে হবে, তার কারণ কাশ্মীর এলে কাশ্মীরের সিম ছাড়া অন্য কোনো সিম চলে না। কারণ জানো কতটা প্রোটেকশনের সাথে থাকে আমাদের এই রাজ্যটা। যদি কারো পোস্টপেড সিম থাকে সেক্ষেত্রে আর কিছু টেনশন নেই, পোস্টপেড যে কোনো জায়গায় চলবে। কাশ্মীরে এসে যেটা অবশ্যই মাস্ট নেবে সেটা হচ্ছে জিওর সিম। এয়ারটেল, BSNL কিন্তু পুরো কানা। ওয়েলকাম টু জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। বাই। হচ্ছে এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরে চলে যাচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে প্রথমে মেন টার্গেট নিতে হবে সিমটা নিয়ে নেওয়া, আর এখন নিয়ে নেব জিওর সিম। চলো, তো এই যে এই দোকানে আমরা এখন এসেছি, এই যে দাদা আমাদের সিম অ্যাক্টিভেট করছে। একদম এই স্টেশনের বাইরে থেকে বেরিয়েই তোমরা যে কোনো জায়গা থেকে সিমটা তুলে নেবে। আমি সিমটা নিয়ে নিলাম। RFID কাউন্টার অ্যারো মারা আছে একদম স্টেশনের বাইরে। আমরা এখন এদিকে যাব, মানে যে প্রথম আসবে তার কোনো টেনশন নেই। RFID কার্ড পেয়ে গেছি, পুরো তাড়াতাড়ি হয়ে গেল। 4-5 মিনিটের মধ্যেই সমস্ত কাজগুলো যেন হয়ে গেল। যারা মেডিকেল করে আসবে না তারা কিন্তু এখানেও মেডিকেল করে তারপর অমরনাথ যাত্রায় যেতে পারো। এটা কিন্তু খুব সুন্দর লাগলো সিস্টেমটা। এটা মনে রাখবে যে স্টেশনের বাইরে সিমের যা প্রাইস পড়বে তোমরা ভগবতীনগর বেস ক্যাম্পে তার থেকে 100 টাকা কমে পাবে। ভগবতীনগর বেস ক্যাম্প কি, এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে যদি সিমটা বাইরে থেকে নিয়ে নাও তোমাদেরকে যেতে হবে ভগবতীনগর বেস ক্যাম্প। ভগবতীনগর বেস ক্যাম্প হচ্ছে এই অমরনাথ যাত্রার মেন একটা বেস জায়গা, যেখান থেকে গিয়ে তোমরা এই যাত্রাটা গভর্নমেন্টের সাথেই শুরু করছো। গভর্নমেন্টই তোমার দায়িত্ব নিচ্ছে, তুমি কোনো প্রাইভেটভাবে কিছুভাবে যাচ্ছ না। সেখানে তোমার এসি বাস থেকে গাড়ি সমস্ত কিছু ওরাই ব্যবস্থা করে দেবে, তোমাকে কোনো টেনশন নিতে হবে না। আর তুমি পুরো কনভয়ের সাথে ফুল প্রোটেকশনের সাথে যাবে এই অমরনাথ যাত্রায়। ভগবতীনগর বেস ক্যাম্প পৌঁছানোর পরে ওখানে আমাদেরকে নিয়ে নিতে হবে রুম, ডরমিট্রি থেকে। অটো নিলাম, এই অটো করে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু ওই 20 টাকা 30 টাকা এরকমই কিন্তু ভাড়া। এখানে আমাদের চেকিং হবে, পার্চিটা চেক করলাম, RFID কার্ড তো আছেই,
তোমরা এখানে এসেও RFID কার্ড নিয়ে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। এবার আমরা এই চেকিংটা করব, তারপরে ব্যাগ চেকিং করে আমরা ভেতরে ঢুকে যাব। যাত্রী নিবাস ভগবতীনগর জম্মু চলে এসেছি আমরা একদম যাত্রী নিবাসের সামনে। আর এখানে হবে আমাদের ব্যাগ চেকিং মেশিন। ব্যাস ব্যাগ চেক হয়ে গেল, এখানে আমরা ঢুকে গেলাম। ও চলে এসেছি, দেখো একদম পুরো এই ভগবতীনগরের বেস ক্যাম্পে। এখান থেকে এই রকম লাইন করা আছে, এখান থেকে ঢুকে যাচ্ছি। এখানে দিয়ে দিয়েছে এই বছরের জম্মু থেকে বালটাল আর জম্মু থেকে পেহেলগাঁও এই দুটোর বাসের চার্জ। আর আমি বাসেই যাচ্ছি, আর আমি যাব পেহেলগাঁও 2 নম্বর যেটা আছে এটাই। এই হচ্ছে কিছুটা চার্জেস, 840 টাকা এসি মিনি, এসি বাসেস যেমনি নর্মাল 840, সুপার ডিলাক্স বাস 553 আর সেমি ডিলাক্স 404 টাকা। অবশ্যই এইখান থেকে এসেই বাস কিন্তু আরামসে বুক করে নিতে পারবে। এখান থেকে এই যে টিকিট বুকিংয়ের যে আওয়ার সেটা লিখে দিয়েছে 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই যে পেহেলগাঁওয়ের জন্য এই তোমরা এসে এখান থেকে বাস এসেই আগে চেষ্টা করবে যে বাসের টিকিটটাই করে নেওয়ার, তারপরে রুমটাকে নিয়ে নেওয়ার, তাহলে কিন্তু তোমাদের বেশ সুবিধা হবে এই জার্নিটা। তো বাসের ব্যাপারে জিজ্ঞেস করে এলাম, বাস তোমরা এসে 2 তারিখেরটাও কেটে নিতে পারো, মানে অ্যাডভান্স। তোমরা এই যে ভগবতীনগর থেকেও সিম নিয়ে নিতে পারো, জিও এয়ারটেল দুটোই অ্যাভেলেবেল। আমি নিয়ে নিয়েছিলাম, আমি যেহেতু একা মা বাবাকে ইনফর্ম করতে হবে তাই জন্য আমি আগেই সিম নিয়ে নিয়েছিলাম। এখানে আমি এখন 50 টাকা দিয়ে ডরমিটরি পেয়ে গেছি ফাইনালি। মানে আমাকে অ্যাকচুয়ালি কী করতে হয়েছে, আমাকে গিয়ে ডরমিটরি অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখতে হয়েছে। তারপরে বেডের জন্য আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে ওখানে রেখে এসে ভিডিও করে স্যারদের দেখিয়েছি, তারপরে স্যাররা বিশ্বাস করেছে যে হ্যাঁ রুম অ্যাভেলেবেল, মানে ডরমিটরি রাখার মতন, আমি থাকার মতন একটা জায়গা অ্যাভেলেবেল আছে। সেই করে আমি এখন ডরমিটরিতে থাকবো। এই ডরমিটরি হচ্ছে এখানে 50 টাকা করে নেয়, যেখানে এসি ডরমিটরিতে তোমরা কীভাবে থাকতে পারবে একবার দেখে নি চলো। দেখো এরকমই হয় কিন্তু এখানে ডরমিটরি। আর এখানে দেখো এই যে এসি চলছে লাইন বাই লাইন, তাই কোনো টেনশনের কোনো কারণ নেই। জম্মু পৌঁছে খাওয়া দাওয়া কোথায় করব। খাওয়া দাওয়ার কথা যদি বলি, এখানে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে একদম বালটাল পর্যন্ত যেদিন আমরা নিচে নামবো, প্রতি জায়গায় প্রচুর ভান্ডারা পেয়ে যাবে, মানে খাওয়া দাওয়ার জন্য আমাদের কোনো টাকাই লাগবে না। এটা কিন্তু প্রথম 1 সপ্তাহের জন্য নয়, পুরো 45 দিনই থাকে এই সুবিধা। তোমাদের এই ডরমিটরিতে থাকলে, ডরমিটরিতে থেকে তোমাদের এবার যখন ডরমিটরিটা বুক করছো তখন কিন্তু তোমাদের নেক্সট কাজ থাকবে পরের দিনের জন্য। তো আমরা যে পেহেলগাঁও আসবো বা যারা বালটাল হয়ে আসবে তাদের বাস বুক করে নেওয়া, কারণ অমরনাথ যাত্রা 2টো রাস্তা দিয়ে হয়, একটা হচ্ছে বালটাল, একটা হচ্ছে পেহেলগাঁও। বালটালে একদিনই উঠে যাওয়া যায়, ভয়ঙ্কর কষ্টকর রাস্তা। পেহেলগাঁওতে প্রায় 3 দিন সময় লাগে, যেখানে কষ্টকর আর সোজা সব কিছু মিলিয়ে গুছিয়ে এই রাস্তা থাকে। তাই পেহেলগাঁওতে যখন তোমরা আসবে, পেহেলগাঁও দিয়ে আসলে কিন্তু তোমাদের সুবিধাটা এটাই হবে, তোমরা রেস্ট নিয়ে নিয়ে যেতে যেতে এই অমরনাথ যাত্রায় বাবা বরফানি বাবার দর্শনে তোমরা পৌঁছতে পারবে। আর যারা বালটাল হয়ে আসবে, বালটালের ক্ষেত্রে কিন্তু রাস্তা অনেক 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 কঠিন। তাই যাদের মনে জোর আছে বালটাল নিও, আর যাদের মনে জোর কম, মনে হচ্ছে প্রথমবার অমরনাথ করব, বলবো পেহেলগাঁও। আমিও প্রথমবার পেহেলগাঁও করেছি। এখানে বিশাল ভান্ডারা, তার ঠিক পাশেই এখান থেকে তোমাদেরকে এই সমস্ত কিছু নিতে হবে, বালিশ আর এই তোষক। এখান থেকে তোমরা যে এই তোষক বা বালিশ যাই নেবে, একটা তোষক একটা বালিশ এগুলো নিয়ে, চাদর নিয়ে তোমাদের পড়বে হচ্ছে 120 টাকা। আর 100 টাকা তোমাদেরকে আবার পরে রিফান্ড করে দেবে যখন তোমরা এগুলো আবার ফেরত দেবে। আর 20 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তোমাদের লাগছে। এখানে আছে ক্লক রুম, এই যে ক্লক রুম ফেসিলিটিস অ্যাভেলেবেল, এখানে দেখো লেখা আছে একদম JK জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকেই এখানে হচ্ছে ক্লক রুমের সুবিধা আছে। আচ্ছা স্যার, ক্লক রুমে কেমন কি চার্জেস হয়? 30 rupees আচ্ছা 30 রুপিস করে পার লাগেজ পার ব্যাগ 24 ঘন্টার জন্য। যারা যারা লাগেজ নিয়ে আসবে টেনশন নেওয়ার কিছু কারণ নেই, কারণ অনেক পরিবারই আসবে। আমি তো একটা ছোট ব্যাগ নিয়ে গেছিলাম, তাই আমার লাগেজ রাখতে হয়নি। যারা লাগেজ নিয়ে আসবে তারা এখানেই লাগেজ রেখে চলে যেতে পারবে বাসে করে পেহেলগাঁও অথবা বালটাল। আবার যেদিনকার তোমাদেরকে নামিয়ে দেবে স্টেশনের কাছে, সেখান থেকে অটো বা টোটো করে এখানে পৌঁছে এখান থেকে আবার এই ব্যাগ কালেক্ট করে নিতে হবে। তোমরা যখন লাগেজটা এখানে রেখে যাচ্ছ
তার মানে হচ্ছে তোমাদেরকে কিন্তু আবার অটো টোটো করে ভাড়া করে বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে হবে লাগেজটা কালেক্ট করার জন্য। আমরা যে ডরমিটরিতে আছি এইটা হচ্ছে যাত্রী নিবাস ভগবতীনগর, আর একদম এর পাশেই হচ্ছে এই যে বাস স্ট্যান্ড। এখন আমরা এসছি বাস দেখতে, যে আমাদের বাস কত নম্বরে আছে একবার দেখে যাওয়াটাই ভালো। হাতেও যদি সন্ধ্যাবেলা টাইম থাকে তোমরা একবার বাসের পজিশনটা দেখে যাবে, সেক্ষেত্রে কী হবে তোমরা এসে সেট করে বাসে উঠে পড়বে, এটাই একটা সুবিধা হবে। তাই জন্য আমরা এখন বাসের পজিশন দেখতে যাচ্ছি। যখন তোমরা বাসের টিকিট কাটবে তোমাদের দেখবে এরকম নাম্বার দেবে, যেখানে নাম্বারে লেখা থাকবে P1, 2, 3, আমাদেরটাই দেওয়া আছে P18, আর বাসের সামনে ঠিক এরকমভাবেই লেখা থাকবে P18। তোমরা এসে একবার দেখে নিও। বাসে P আর B যে নাম্বারটা দেবে, B হচ্ছে বালটাল হয়ে যারা যাবে, P হচ্ছে পেহেলগাঁও হয়ে যারা যাবে, আর সেটাই তোমরা এসে একবার বাসটা দেখে নিও পজিশন ঠিক কেমন জায়গায় আছে। যে দুপুরবেলা কেটে নিয়েছিলাম বাসের টিকিট, আর এই বাসের টিকিট দুটোই টাইম দিয়েছে, আর আমরা এখন বেরোচ্ছি। দুটোই বলে আর 1-1.5 ঘন্টা মতন সময় লাগে। বালটালের বাসগুলো আগে ছাড়ে, তারপরে পেহেলগাঁওয়ের বাস ছাড়ে। এরপরে জম্মুতে আমাদের দ্বিতীয় দিন, মানে যেদিন পৌঁছেছি তার পরের দিন বাসে করে বেরিয়ে পড়ছি। এখন আমরা গিয়ে পৌঁছাবো পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পে। ভোর 4টের সময় এই বাস ছেড়েছে, আর আমরা পৌঁছাবো ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এই যাত্রায় তোমরা একটা জিনিস দেখতে পারবে, পুরো রাস্তা জুড়ে ভারতীয় আর্মি, সিআরপিএফ, মিলিটারি সবাই আমাদেরকে অনবরত সিকিউরিটি দিয়ে এই গাড়িগুলোকে পাস করিয়ে নিয়ে যাচ্ছেন। পেহেলগাঁও পৌঁছানোর আগে মাঝখানে আমাদের বাস 2 জায়গায় দাঁড়াবে, একবার সকালের ব্রেকফাস্টের জন্য ও একবার দুপুরের লাঞ্চের জন্য। সম্পূর্ণ কিন্তু তোমরা ভান্ডারাতেই এই খাওয়া দাওয়া করবে, মানে কোনো টাকা পয়সা খরচই হবে না, আর খাওয়া দাওয়াও দারুণ এলাহি। খাবার দাবার সব কিছু হয়ে গেল, সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। খাবার ইনভেস্টমেন্ট হচ্ছে 0, যেখানে হাই ফাই খাবার পাবে, কোনো কমা খাবার নয়। এই হচ্ছে অমরনাথ যাত্রার খাওয়া দাওয়া। বলা হয় পৃথিবীর সব থেকে সেরা খাওয়া দাওয়ার বা সেরা ভান্ডারা হচ্ছে এই অমরনাথ যাত্রার যত ভান্ডারা হয়, এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে পাওয়া যাচ্ছে আবার চাউমিন, কোথাও পাওয়া যাচ্ছে পাঁপড়, কোথাও পাওয়া যাচ্ছে চাউমিন, কোথাও মানে বিভিন্ন রকমের ভ্যারাইটি অফ ফুডস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। একটু সিমুই নিলাম, ভাবে একটু সিমুই খাই। আর বানিহালের এই জায়গাটা কিন্তু অসাধারণ, ভাবছি একটু মুড়ি নিয়ে নেব। আলাদাই কি চাই, কি অপশন চাই, সমস্ত অপশন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পেহেলগাঁওতে পৌঁছালাম। পেহেলগাঁওতে পৌঁছে আমরা ওখান থেকে সেদিনকার রাতটা কাটাচ্ছি। তবে ভেতরে থাকার সুবিধা এটাই, তোমরা কিন্তু গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুর সুবিধা কিন্তু এই বেস ক্যাম্প থেকেই পাবে। এছাড়া তোমরা হেলিকপ্টার করেও পেহেলগাঁও ও বালটাল হয়ে পৌঁছাতে পারো পঞ্চতরণীতে। পঞ্চতরণীতে পৌঁছানোর পর ওখান থেকে পায়ে হেঁটে অথবা ঘোড়ার পিঠে করে তোমাদেরকে যেতে হবে অমরনাথ যাত্রার এই পবিত্র গুহাতে। অমরনাথ যাত্রার ওয়েবসাইটে 2024 সালে হেলিকপ্টারের যে ভাড়া ছিল সেটি পেহেলগাঁও ও বালটাল থেকে পঞ্চতরণী অবধি ছিল প্রায় 3000 টাকা পর্যন্ত। আপ ডাউন দুটো বুক করলে প্রায় 4500 থেকে 5000 টাকা পর্যন্ত এই ভাড়া হয়ে থাকে। তোমরা অবশ্যই ওনাদের ওয়েবসাইটটা চেক করে নেবে হেলিকপ্টার বুক করার জন্য। চলে এলাম আমরা পেহেলগাঁওয়ের এই নুনওয়ান বেস ক্যাম্পে। আমরা যেহেতু বেস ক্যাম্পে থাকবো, এই যে লেখা আছে নুনওয়ান বেস ক্যাম্প, এদিক দিয়ে আমাকে যেতে হবে। আর এদিক দিয়ে কিছু লোকজন বেরিয়ে যাচ্ছে যারা প্রাইভেটে হোটেলে থাকতে চায় আলাদা করে। এখানে হচ্ছে 430 অন বেড লেখা আছে, তোমরা বেডে শুতে পারবে। আর এখানে লেখা আছে অন ফ্লোর 320 টাকা। আমরা 430-এরটাই কাটছি, যাতে আমরা এখানে বেডেই শুতে পারি। এখানে আসার পরে 430 টাকা করে নিয়েছি হচ্ছে ঠিক এরকম টেন্ট, যে টেন্টের মধ্যে 8 জন থাকতে পারবে। যেখানে এখন থাকবো একটা দিনের জন্য। আজকে থাকতে হয় এখানে এসে, কালকে ভোরবেলা করে হয়তো বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে আমাদের জার্নি শুরু। আর পেহেলগাঁও বলতে আমরা পেহেলগাঁওতেই আছি, মানে ওটা চলে যাবো আমরা চন্দনবাড়িতে। আর আপাতত স্নান করব, তারপরে ভান্ডারা চালু আছে এখানে, প্রচুর খাওয়া দাওয়া করব। কত ভান্ডারা দেখো, একদম পাশাপাশি প্রচুর ভান্ডারা আর প্রচুর খাবারের অপশান আছে। এই আছি আমি এখন লিডার নদীর তীরে। তোমরা যখন এই বেস ক্যাম্পে আসবে, নুনওয়ান বেস ক্যাম্পে, তখন তোমরা অবশ্যই বিকেলবেলাটা এইখানটায় কিন্তু চলেই আসবে। এরপর রাতে ভান্ডারাতে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়ব সকাল সকাল চন্দনবাড়ির উদ্দেশ্যে, যেখান থেকে আমরা আমাদের এই পায়ে হেঁটে যাত্রা শুরু করব অমরনাথের জন্য। এইবার আমরা পরের দিন
সকালবেলা বেরিয়ে পড়ছি কখন ভোর 4টের সময় কিন্তু পেহেলগাঁও থেকে চন্দনবাড়িতে যাওয়ার যে গাড়ি শেয়ার গাড়ি সেগুলো ছাড়ে। আর এই গাড়ি ছাড়বে যেগুলো 200 টাকা পার হেড পার পার্সন নেবে। এই তোমরা ভোরবেলাতেই খাবার দাবার চা বিস্কুট যা দরকার সমস্ত কিছু পেয়ে গেলে ব্যাস হাঁটা শুরু করলে। প্রথম দিন এই যে হাঁটা শুরু করছি আমরা কোথায় আসবো? শেষনাগের উদ্দেশ্যে বা শীষনাগের উদ্দেশ্যে, যেখানে আই লাভ পেহেলগামটা লেখা আছে ঠিক এর সামনেটা থেকেই পাওয়া যায় এই শেয়ার গাড়িগুলো। আর এই শেয়ার গাড়িতে করেই আমরা এখন যাব, যে গাড়িগুলো 200 টাকা পার হেড নিচ্ছে। আর ঠিক এর পেছনেই হচ্ছে বেস ক্যাম্প, যেখান থেকে আমরা বেরিয়ে এলাম। আর আমাদের যাত্রা হচ্ছে একদম চন্দনবাড়ির উদ্দেশ্যে। সে পৌঁছালাম এই হচ্ছে চন্দনবাড়ির এই বেস ক্যাম্পে। এখানে আমাদের RFID কার্ডটা আরেকবার চেক হয়ে যাবে, তারপরে আমরা আবারও বেরিয়ে যাব বাইরে। এখানে আরেকবার আমাদের ব্যাগটা চেকিং হয়ে যাবে। আপাতত এই যে ঢুকছি লঙ্গরখানা ভান্ডারাতে, এখানে করব এখন খাওয়া দাওয়া। নিলাম একটু চিড়ে বা পোহা। এরপরে ভান্ডারাতে খাওয়া দাওয়া করে হাঁটতে শুরু করলাম। আমাদের প্রথম পায়ে হেঁটে যাত্রা শুরু হলো আজ থেকে। पिट्ठू का इस साल रेट कितने करके? गवर्नमेंट रेट है, अलग अलग रेट है। अच्छा, कितना है? शेषनाग तक 2000 रुपये। शेषनाग तक 2000 रुपये। কেদারনাথ যাত্রার মতন এই অমরনাথ যাত্রায় কিন্তু পিঠে করে পিঠুর মতো নিয়ে যাওয়া হয় না। এখানে পিঠু কাজে লাগে শুধুমাত্র ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। पुराना रास्ता से जा रहा है ना नीचे? पुराना रास्ता कितने शॉर्ट है, कितने किलोमीटर? 3 किलोमीटर शॉर्ट है। अच्छा, मतलब पैदल जाने में कौन सा सही है, ये और ये सही है? আচ্ছা, তোমাদের বলে দিই এই যে এটাই কিন্তু নতুন রাস্তা হয়েছে, যেটাই করে আমরা পায়ে হেঁটে যাব। আর আমি অনেকজনকেই জিজ্ঞেস করলাম, তাও একটা ভিডিও নিয়ে নিলাম। বললো যে পায়ে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তাটাই বেস্ট। আজকে অমরনাথ যাত্রার পায়ে হেঁটে প্রথম দিনে আমাদের পৌঁছাতে হবে শেষনাগ। আমরা নতুন রাস্তা দিয়ে টোটাল 18 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছাবো শেষনাগে। রাস্তায় থাকবে ভান্ডারা, তাই খাবারের কোনো চিন্তা নেই। এখানে গভর্নমেন্টের টেন্ট নিয়ে আমরা গিয়ে থাকবো। এটা কি নতুনত্ব খাচ্ছি, এখান থেকে কিন্তু মোজাও নেওয়া যাবে। দেখো মোজাও পাওয়া যাচ্ছে। পিছুটাবে তোমরা এসে এরকম একটা জায়গা আছে যেখানে বসে কিছুক্ষণ রেস্ট করেও নিতে পারবে। ক্যান্ডিজও পাওয়া যাচ্ছে, বাহ, মানে সমস্ত কিছু। বাচ্চারা যদি বলে একটু লজেন্স খাবো সেটাও পাওয়া যাবে। আমরা হাঁটতে হাঁটতে প্রথমে পিশুটপ, তারপরে জজিবাল, শেষনাগ, এইভাবে আজকে পৌঁছাবো। মন মাতানো ঝর্ণা, পাহাড়ের ধাপ, দূরে পাহাড়ের সমস্ত কিছু দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব আজকে শেষনাগে। সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি প্লে লিস্টের মাধ্যমে, তোমরা দেখতে পারো। সুন্দর লাগছে তাই না এই লেকটাকে? এই লেকটাই সেই লেকটা যেটা তোমাদের বললাম ভগবান শিব যখন অমর কথা শোনাতে পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন এই অমরনাথ যাত্রার যে গুহায় আমরা দর্শন করব। সেই দর্শন করার সময় জানো যে তার প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায় রেখে গেছিলেন। আর তার গলায় থাকা সাপটাকে এই যে লেকটা এখানেই ছেড়ে গেছিলেন। শেষনাগ 0 কিলোমিটার, 12,500 ফুট উচ্চতায় চলে এসেছি, ভাবা যায়। এদিক দিয়ে এলাম, এটা হচ্ছে শেষনাগের বেস ক্যাম্প। এই যে দেখছো গভর্নমেন্টের বেস ক্যাম্প, এখানে যাবো। কিছু এরকম প্রাইস, একজনের জন্য লাগে 540 টাকা। এই জায়গাটা হচ্ছে পুরো টেন্টের সেকশন, 140। এখানে শেয়ারেবেল। কেরালা থেকে কিছু মানুষজন আছে, কেরালা থেকে। আর এখানে আমরা দুজন আছি। এইখানে আমাদের আজকে আর বেড পাইনি, একদম নিচে পেয়েছি, গ্রাউন্ড বেড পেয়েছি। আজকে আমরা এখানেই থাকছি, এই রাতটা কাটাচ্ছি। প্রায় 18 কিলোমিটার পথ হেঁটে এসেছি, ভাবা যায় 18 কিলোমিটার, 17.81 কিলোমিটার আজকে আমরা পথ হেঁটেছি। থেকে উঠে খেতে চলে এসেছি আবার। এখানে এখন রাতের ডিনারটা কমপ্লিট করে এরপর ঘুমিয়ে পড়ার পালা। কালকে আবার এখান থেকে বেরিয়ে যাব পঞ্চতরণীর উদ্দেশ্যে। আচ্ছা, প্রথম দিন হয়ে গেল। প্রথম দিন বলতে এই পায়ে হাঁটার প্রথম দিন। এইবার দ্বিতীয় দিন আমাদের যাত্রা থাকবে শেষনাগ থেকে পঞ্চতরণী। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই পঞ্চতরণী পর্যন্ত তোমরা কিভাবে এই জার্নিটা করবে। এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চতরণী। মানে অমরনাথ যাত্রা কেমন হয়, প্রথমে তোমাদের পেহেলগাঁও পৌঁছাতে হয়, পেহেলগাঁও থেকে পরের দিন আসতে হয় শেষনাগে, শেষনাগ থেকে পরের দিন পৌঁছাতে হয় পঞ্চতরণী, তারপরের দিন আমরা পৌঁছাবো পঞ্চতরণী থেকে একদম গুহার কাছে, যেখানে হচ্ছে বাবা বরফানিকে আমরা দেখতে যাব। টোটাল 3 দিনে আমরা এই যাত্রাটা কমপ্লিট করি।
তো আজকে আমাদের সেকেন্ড ডে যদি বলা হয়, অফিসিয়ালি সেকেন্ড ডে আমরা যাত্রা করছি বাস জার্নিটাকে বাদ দিয়ে। তো এখন আমরা এই টেন্টে ছিলাম, যে টেন্টের ভাড়া পড়েছিল 540 টাকা করে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ব্যাগ পত্র সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই একটা ছোট ব্যাগ আমার কাছে আছে, যেটা আমি আজকে সাথে রাখছি। আর এই যে বড় ব্যাগটাকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম একটাই কারণে, কালকে হাঁটতে একটু অসুবিধা হয়েছে। আর এই টেন্টে এরকম দাদারা অনেকেই আসে যারা বলবে যে ঘোড়া নিয়ে যাব, ঘোড়ায় করে, আর হচ্ছে গিয়ে পিঠু। হ্যাঁ, এই দাদা পিঠুতেও নিয়ে যাবে। পিঠুতে কাকে নিয়ে যাবে? আমাদের নয়, আমাদের ব্যাগগুলোকে। আমাদের ব্যাগগুলো পিঠুতে তুলে দিচ্ছি, যেটা এখানে গভর্নমেন্ট রেট আছে 400 টাকা দুটো ব্যাগ, 800 টাকা দুটো ব্যাগ, 800 টাকায় দাদা নিয়ে যাবে। তো আমরা এখন এনাকে আমাদের ব্যাগটা দিয়ে দেব, আর আমরা পায়ে হেঁটে পুরো জার্নিটা করবো। আর যদি ঘোড়ায় করে যাও এখান থেকে পঞ্চতরণী পর্যন্ত গভর্নমেন্ট রেট এবছর দিয়েছে 1200 টাকা। প্রতি বছর কিন্তু এই রেটটা চেঞ্জ করে, মানে কমা বাড়া করে। তাই জন্য একবার তোমরা ওয়েবসাইট থেকে চেক করে নেবে, যেটা অমরনাথ যাত্রার ওয়েবসাইট। বলো বাবা বরফানি কি। এরপরে শেষনাগ থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা পঞ্চতরণীর উদ্দেশ্যে, যেখানে আজকে আমরা দেখতে পাবো গণেশ টপ। আজকে রাস্তায় এই গণেশ টপ পর্যন্ত যাওয়াই আমাদের সব থেকে কঠিনতম একটা জার্নি হবে। মানে রাস্তা অনেক খাড়া হতে চলেছে, তবে বালটালের থেকে সোজা। এখন এসে পৌঁছালাম বাবেল টপ। এই হচ্ছে 0 কিলোমিটার লেখা, এমজি টপ মানে হচ্ছে যেটা আমরা যাব গণেশ টপে। আর এখানে গণেশ টপ এখনও দেখাচ্ছে 1 কিলোমিটার, আর পোষপাত্রী 3 কিলোমিটার। এখান থেকে পঞ্চতরণী দেখাচ্ছে 11 কিলোমিটার দূরে। বাবেল টপে এসে আবার এখানে দেখতে পাচ্ছি ভান্ডারা আছে। সেই গণেশ টপ। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ভালো করে যদি খেয়াল করা যায়, ঠিক দেখো এইখানে হচ্ছে চোখ, এদিকে কান, এদিকে একটা কান, আর সামনে থেকে বেরিয়েছে সুর। কিছুটা দেখলেও, এইগুলো দেখলেও কিন্তু মানুষের মধ্যে অনেকটা শক্তি, অনেকটা বিশ্বাস, অনেকটা আশা এগুলো কিন্তু জেগে ওঠে। এরপরে বরফের মোড়ানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে 4 কিলোমিটার দূরে গিয়ে আমরা পৌঁছাবো পৌষপত্রী, যেখানে পাওয়া যায় 56 রকমের খাবার ও সব থেকে একটি বড় ভান্ডারা। তাই অমরনাথ যাত্রার সব থেকে জনপ্রিয় ভান্ডারা বলা হয় দিল্লির এই পৌষপত্রীর ভান্ডারাকে। এরপর ভান্ডারাতে খাওয়া দাওয়া করে আমরা 8 কিলোমিটার পথ হেঁটে পৌঁছাবো পঞ্চতরণীর উদ্দেশ্যে। ভান্ডারা থেকে 5 স্টার, ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক সব পাওয়া যাচ্ছে, সব। এখানে কিন্তু একটা ভালো রুলস, একদিক দিয়ে মানুষ যাবে, একদিক দিয়ে ঘোরা যাবে। কি সুন্দর দেখো জায়গাটা। এখন এসে পৌঁছালাম এই পঞ্চতরণীর কাছে। এই হচ্ছে আজকে আমার টেন্ট। আর এই যে আন্টির সাথে রাস্তায় দেখা হয়েছিল, সেই আন্টিকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি, মানে মা বানিয়ে নিয়েছি একবারে। যাই হোক, একদম নিয়ে চলে এসেছি আমাদের টেন্টে, কারণ উনিও সোলো ট্রাভেল করছেন। তাই জন্য দেখলাম যে আমাদের সাথে থাকাটাই বেস্ট। 750 টাকা। তো এই ছিল আমাদের টেন্টের ভাড়া, আর এই ছিল টেন্টগুলো বেডেড। পঞ্চতরণী পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। পঞ্চতরণীতে আমরা গিয়ে আবারও বেস ক্যাম্পে থাকলাম, ওখানে নিয়ে থাকলাম। এরপরে হচ্ছে তৃতীয় দিন আমাদের পায়ে হাঁটার, যেখানে আমরা আর 5-6 কিলোমিটার হাঁটবো। কোথায় আমরা হাঁটবো? একদম বরফানি বাবার যে গুহা, সেই গুহার উদ্দেশ্যে। সেখানে আমরা হেঁটে, সকাল সকাল পায়ে হেঁটে আমরা দর্শন করে আবারও বালটাল হয়ে নেমে যাব। চলো দেখে নিই যে আমরা এই জার্নিটাও কিভাবে করব আর কি দেখব। আর এখানে হচ্ছে দেখো হেলিপ্যাড একদম পাশেই। এই হেলিপ্যাড সার্ভিস সকাল 6টা থেকে চালু হয়ে যায়, একদম সন্ধ্যে 7টা পর্যন্ত চালু থাকে। আমরা এখন বেরিয়ে পড়লাম এই রাস্তায়, এইবার হাঁটা শুরু। চলো হাঁটতে থাকি। যেখানে সমস্ত ভগবানকে রেখে গেছিলেন মহাদেব, এখন সেই জায়গাটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। এরপরে পায়ে হাঁটা শুরু করলাম। মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় আমরা 4 কিলোমিটার পথ হেঁটে ফেললাম আর পৌঁছালাম সঙ্গমের কাছে, যেখানে যুক্ত হয় বালটাল আর পেহেলগাঁওয়ের রাস্তা। ও সেখানে গিয়ে দূর থেকে দেখতে পেলাম বাবা বরফানির সেই অমর কথা শোনানোর সেই পবিত্র জায়গা, সেই পবিত্র অমরনাথ গুহা। এত কিলোমিটার পথ হেঁটে আসার এই হচ্ছে সার্থকতা, যখন এসে দেখতে পেলাম। সিরিয়াসলি মন প্রাণ যেন জুড়িয়ে গেল। একটা বেশি ভিড় নেই, তার কারণ অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর বালটালের লোকজন তো এখন এসে পৌঁছায়নি। একটা কথাই বলবো, পঞ্চতরণী থেকে যে যত তাড়াতাড়ি সকালবেলা বেরোতে পারবে, সে তত তাড়াতাড়ি বরফানি বাবা দর্শন করে বালটাল হয়ে নিচে নেমে যেতে পারবে। আমি 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে দর্শন করে বালটাল হয়ে নিচে নেমে গেছিলাম। এই হচ্ছে ক্লক রুম। দেখো বলছে যে সমস্ত লাগেজ বাগেরা এখানে জমা করা যেত, আর মোবাইল ফোন আর ইলেকট্রনিক্স গ্যাজেটও
কিন্তু আমি এখানে লাগেজগুলোকে জমা করলাম, আর একদম যেটা লাস্টের ক্লক রুম আছে ওখানে গিয়ে জমা করব হচ্ছে আমার মোবাইল আর আমার পিঠে থাকা এই ব্যাগটা। 10টার সময় ঢুকেছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম, 3 ঘন্টা লাগলো। একটা কথাই বলবো, বাবা বরফানি, সেই যে বড় অনেক ফুটের বরফানি দেখি, 14 ফুট 18 ফুট অনেকে বলে, জাস্ট আমি খুব ছোট দেখেছি, খুব ছোট, মানে আর হয়তো 10-15 দিনের মধ্যে থাকবে বলে আমার মনে হচ্ছে না, মানে সম্পূর্ণ গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। ব্যাস, এইবার দেখে নেওয়া যাক যে আমরা বালটাল হয়ে যে নামবো সেখানেও আমাদের কষ্ট কতটা হবে আর কেমনভাবে আমরা পৌঁছাবো বালটাল একদম নিচে। মানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এই যে আমার ব্যাগ আর ওর পিঠের ব্যাগ, এই দুটো ব্যাগ এই পিঠু দাদাকে দিয়ে দিচ্ছি। কথা বলে খুব ভালো লাগলো। আর যে আইডিটা থাকে, এই যে আইডি, ওনার আইডিটা অবশ্যই নিয়ে নেবে আর ব্যাগগুলো ওনাকে দিয়ে দেবে। এই আইডিটাই কিন্তু ওনাদের কাছে সব। চলো, যখন বালটালে আবার গিয়ে পৌঁছাবো তখন আবার আইডিটা দিয়ে দেবো, ব্যাগগুলো নিয়ে নেবো। এরপরে দুপুর 2টোয় হাঁটা শুরু করে আমরা পৌঁছালাম রাত 8টা নাগাদ। আর এই রাস্তা দেখে যেটুকু বুঝলাম, অনেক কঠিন রাস্তা। যারা বালটাল হয়ে ওপরে ওঠে তাদের মনের জোর নয়, পায়ের জোর, সাহস আর শরীর অনেক সুস্বাস্থ্য হতে হবে। বালটালের রাস্তায় কিন্তু প্রচণ্ড ধুলো, তাই তোমরা মাথার টুপি, মাস্ক এগুলো অবশ্যই নিয়ে যাবে। আমি না নিয়ে বিশাল বড় ভুল করেছিলাম। যত তাড়াতাড়ি নিচে নামবে এসে তোমরা তত তাড়াতাড়ি জম্মু তাওয়াই যাবার বাসও বুক করে নিতে পারবে এই বালটালের বেস ক্যাম্প থেকে। यात्रा कार्ड देना पड़ेगा और क्या सर? अच्छा। बालटाल में प्रॉब्लम तो नहीं होगा फिर? बालटाल में जाके बेस कैंप लेंगे? अभी कहीं नहीं होगा सर, क्या बात कर रहे हो? कुछ प्रॉब्लम नहीं होगा ना? नहीं सर, अभी कोई प्रॉब्लम नहीं है आपको। ব্যাস, এখানে নিয়ে নিল আমাদের যাত্রা কার্ড। ট্র্যাকটা শেষ হলো ফাইনালি গিয়ে বালটালে আমরা নিচে পৌঁছে গেলাম। এইবার আমাদের করণীয় হচ্ছে বাসের টিকিট বা গাড়ি যে কোনো কিছু একটা বুক করা। তোমাদের যদি মনে হয় যে কাশ্মীরকে এক্সপ্লোর করবে, করতে পারো, প্ল্যান করে আসো যে তোমরা অমরনাথ যাত্রাই করবে আর সাথে তোমরা করতে পারো বৈষ্ণোদেবী। তোমাদের ওই বাসই যে কনভয়েতে করে তোমরা যে কনভয়ে আসবে, পুরো বাস একদম পুলিশ প্রোটেকশন, বিএসএফ, আর্মি সবার প্রোটেকশনে যে তোমরা আসছো জম্মু স্টেশন পর্যন্ত, জম্মুতে এসে তোমরা আবার ওখান থেকে বৈষ্ণোদেবীর জন্য বাস পেয়ে যাবে, যেখানে 60 টাকা 70 টাকায় বাসে পৌঁছে যাবে বৈষ্ণোদেবী। তো এটা একটা আলাদা, তোমাদের ট্যুর যদি করার ইচ্ছা হয় আলাদা, এটা আমি অমরনাথ যাত্রার জন্যই জাস্ট বলছি। তো এবার তোমরা কিন্তু এইভাবে আবার জম্মুতে পৌঁছে যাবে। যেদিন জম্মুতে পৌঁছালে সেদিন যদি রাতে হিমগিরি এক্সপ্রেস থাকে সেদিন হিমগিরি করতে পারো, আর নাহলে সেদিনকারে রাতটা জম্মুতে থাকতে পারো যদি মনে হয় শরীরের ক্লান্তি। আর যদি ট্রেনে এসির টিকিট থাকে তাহলে জম্মু তাওয়াই এক্সপ্রেসে সেদিনকারে ট্রেনের টিকিট করে নিতে পারো। আশা করি আমি বোঝাতে পারলাম। তোমরা আগে যাত্রায় দেখেছিলে যখন আমরা পেহেলগাঁও যাচ্ছিলাম, তখন এই বানিহালেই আমাদের খাবার দাবারের একটা ব্রেক দিয়েছিল, যেখানে এই ভান্ডারাতেই খাবার দাবার। আর আজকে আমি সমস্ত কিছু দেখালাম না, তার কারণ একটাই, কি দেখাবো, শরীরের অবস্থা এমনিই খারাপ, রেস্টের দরকার। ও হ্যাঁ, একদম চলে এলাম স্টেশনের কাছে আমি আর আন্টি। এই স্টেশনই হচ্ছে স্টেশন। সময় আপডেট 8টা বেজে 30 মিনিট। ট্রেন অ্যাডভান্স 1 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। আর চলো, আপাতত বালটাল হয়ে যেভাবে আমি ফিরলাম সেটা তোমাদেরকে দেখালাম। আর আপাতত খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আচ্ছা, সমস্ত কিছু আমি তোমাদের বুঝিয়ে বলে দিলাম। এইবার দেখে নেওয়া যাক এই জার্নিটাতে আমাদের টোটাল খরচ কত হলো। আমি কিন্তু একটা ফ্যামিলির খরচ হিসাবেই তোমাদেরকে বলবো যে এই অমরনাথ যাত্রায় তোমাদের এই ফ্যামিলির খরচে কেমন খরচ হতে পারে। কলকাতা থেকে অমরনাথ যাওয়ার জন্য যে খরচ হবে তা হলো ট্রেনের টিকিটের আপ ডাউনের খরচ 2000 টাকা করে 4000 টাকা। থার্ড এসি করে যাওয়াই সব থেকে ভালো। ট্রেনে খাবারের খরচ আপ ডাউনের খরচ হবে 500 টাকা। জম্মু স্টেশন থেকে ভগবতীনগর টোটো করে 40 টাকা। ভগবতীনগরে থাকার খরচ ডরমিটরিতে 50 টাকা। ভগবতীনগর থেকে বাসে করে পেহেলগাঁও আর বালটাল যথাক্রমে 850 ও 1000 টাকা। পেহেলগাঁও পৌঁছে টেন্ট নেওয়া 450 টাকা। শেষনাগ পৌঁছে টেন্টের খরচ 580 টাকা। পঞ্চতরণীতে টেন্টের খরচ 750 টাকা। বালটাল পৌঁছে টেন্ট 500 টাকা। বালটাল থেকে বাস জম্মু অবধি 1000 টাকা। পুজোর সামগ্রী কেনার খরচ হচ্ছে 200 টাকা। আর অন্যান্য খরচের জন্য 2000 টাকা হাতে রাখবো। সম্পূর্ণ খরচ একজনের হবে 10,920 টাকা। অন্যান্য খরচ বাদ দিলে সাধারণত লাগে এক একজনের 9000 টাকা এই অমরনাথ দর্শন করতে। আর গ্রুপে অনেকজন থাকলে কেউ যদি এসি করে না গিয়ে স্লিপারে যায়, সেক্ষেত্রে এই খরচ আরও 2000 টাকা কমে দাঁড়াবে এক একজনের 7000 টাকা করে। গ্রুপে অনেকজন থাকলে তবেই স্লিপার বলবো। গ্রুপে 2-3 জন থাকলে এসি করে যাওয়াটাই সব থেকে ভালো।
ব্যাস, আশা করি তোমাদের খরচটা হিসাবটা বুঝিয়ে বলে দিতে পারলাম। আশা করি আর কোনো রকম কোনো প্রবলেম তোমাদের হবে না। কেমন লাগলো, ইনফরমেটিভ লাগলো কিনা ভিডিওটা অবশ্যই জানাও। ভালো লাগলে আর কি বলবো, চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একসাথে বলো বরফানি বাবা কি জয় হো।